মন্ত্রিসভায় নতুন মুখ ৫ জন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২ জন প্রতিমন্ত্রী। গত ৫৪ বছর এটা প্রথমবার। এটাকে আপনারা কিভাবে দেখছেন এবং তথ্য মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী এটাকে কিভাবে দেখছেন? আমি প্রথমে যেতে চাচ্ছিলাম ডক্টর মওদুদ আলমগীর পাভেলের কাছে। ধন্যবাদ। আপনার মাধ্যমে জিটিভির দর্শক শ্রোতাদেরও ধন্যবাদ জানাতে চাই। দেখুন, মন্ত্রিসভার পরিবর্তনটা পৃথিবীর যে কোনো দেশের যারা সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থাতে এই পরিবর্তনটা খুব স্বাভাবিক একটা জায়গা। এবং সেখানে যে বিষয়টিকে আপনি সামনে আনছেন সেটা দেখেন, দিন শেষে সরকারের গতিময়তা বা সফলতার বা ব্যর্থতার হিসেব নিকেশ তো জনগণ করবে, এবং সেটা মন্ত্রিসভার যিনি অভিভাবক হিসেবে প্রধানমন্ত্রী তাকে করতে হয়। তো সেই জায়গাতে মন্ত্রিসভাকে কীভাবে গঠন করলে তার পক্ষে তার কাঙ্ক্ষিত লক্ষ্য অথবা তার নির্বাচনী প্রতিশ্রুতি জনগণকে যেটা তিনি দিয়েছেন সেটার সাথে সঙ্গতিপূর্ণভাবে তিনি তার কার্যক্রম পরিচালনা করার জন্য তার যারা রাজনৈতিক সহকর্মী বা তার টেকনোক্র্যাট সহকর্মী যারা আছেন তাদেরকে নিয়েই তিনি মন্ত্রিসভাটা গঠন করেন। এটি আমাদের দেশের প্রচলিত আইনি ব্যবস্থা। সেখানে আপনারা জানেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষেত্রে আমাদের যিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ার প্রেক্ষিতে তাকে একটা দীর্ঘদিন হয়তো তার দায়িত্বের জায়গাতে তাকে হয়তো আমরা এখন তার সেবাটা আমরা পাবো না। এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতন একটা জায়গাতে প্রতিমন্ত্রী ২ জন থাকার ব্যাপারটাতে খুব বেশি আশ্চর্য বা অবাক হওয়ার কিছু আছে বলে আমি মনে করি না। কারণ আপনারা জানেন যে বর্তমানে বৈশ্বিক পরিস্থিতিতে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে কাঠামো সেটাও কিন্তু ডেস্কে ভাগ করা থাকে। যেমন সেটা ইউরোপের ডেস্ক আলাদা থাকে, ইউএসএ বা জাতিসংঘের জন্য যে ডেস্ক তারা আলাদা থাকেন, আমাদের এশিয়ার জন্য ডেস্ক আলাদা থাকে, প্রাচ্যের জন্য ডেস্ক আলাদা থাকে, মধ্যপ্রাচ্যের জন্য ডেস্ক আলাদা থাকে। ফলে এই দায়িত্বের একটা বন্টনের প্রশ্ন তো অবশ্যই আছে, এবং সেটা হয়তো মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে সেইভাবে নির্দেশনা দেবেন যাতে আমাদের যে আঞ্চলিক যে বিষয়গুলো রয়েছে আমাদের প্রতিবেশীর সাথে এবং বৈশ্বিক যে জায়গাগুলো, এখন তার শুধুমাত্র পররাষ্ট্র নীতিতে শুধুমাত্র পররাষ্ট্র নীতির মধ্যে সীমাবদ্ধ থাকে না, সেখানে অর্থনৈতিক পররাষ্ট্র নীতি কিন্তু একটা পররাষ্ট্রের নীতির একটা অন্যতম জায়গায় দখল করে থাকে। তো সুতরাং সব জায়গাতে সফলতা অর্জনের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী এটাই মনে করেছেন যে হয়তো দায়িত্ব বন্টনের ক্ষেত্রে তিনি এটাকে ওইভাবে তাদের ভেতরে বিন্যাস করে তার পররাষ্ট্র নীতি বিষয়ক যে আকাঙ্ক্ষাটা আছে সেটিকে তিনি প্রতিপালন করতে পারবেন বা পূরণ করতে পারবেন। সেই কারণেই হয়তো তিনি এই পরিবর্তনটা করেছেন, এবং আমরা দেখি এটার সফলতা কতটুকু আসে, জনগণ কতটুকু সফলতা দেখতে পায়। এবং আঞ্চলিক এবং বৈশ্বিক যে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে এতদিন পর্যন্ত বাংলাদেশের যে সত্যিকার অর্থে খুব একটা দুর্বল একটা অবস্থান ছিল। আমরা ঠিক একটা বাংলাদেশ রাষ্ট্র হিসেবে যে জায়গাতে খুব দুর্বল একটা কাঠামোতে চলে গেছিলাম। আমরা প্রত্যেকের মনের মধ্যে একটা ধারণা ছিল যে আমরা বোধহয় সত্যিকার অর্থে একটা ক্লায়েন্ট স্টেট এইরকম একটা জায়গাতে পৌঁছে গেছি, অন্যের অঙ্গুলি হেলনের নির্দেশনায় একটা দাসত্বের অনুভূতি এইরকমভাবে জনগণের মধ্যে চলে এসেছিল। জনগণ মনে করতেন যে প্রকৃতপক্ষে আমরা নিজেদের আমাদের সিদ্ধান্ত নিতে পারবো না সেটা। সুতরাং এই জায়গাতে অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে। সেই চ্যালেঞ্জ মোকাবেলাটা বেশ কঠিন কাজ, কারণ এটা তো পক্ষ প্রতিপক্ষের ব্যাপার রয়েছে। এটাতে যারা এতদিন পর্যন্ত যাদের সুবিধা ছিল তারা হঠাৎ করে বাংলাদেশের এরকম জাগরণ বা বাংলাদেশের সক্রিয় একটা অবস্থান তৈরি করার ব্যাপারটিকে খুব সহজভাবে তারা নেবেন না। সুতরাং এই চ্যালেঞ্জ মোকাবেলায় তিনি হয়তো একটা সক্ষম, একটা আরও বেশি দক্ষ টিম সেখানে চেয়েছেন, এবং তার উপরে তো সর্বোচ্চ নির্দেশনা, যেহেতু তারা প্রতিমন্ত্রী তো স্বাভাবিকভাবে মাননীয় প্রধানমন্ত্রী ওই জায়গার মন্ত্রিত্বের যে নির্দেশনা সেটা তো তার কাছ থেকে আসবে। যদি এখানে আমরা যে যিনি প্রধানমন্ত্রী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যিনি আছেন তিনি যদি সত্যিকার অর্থে জাতিসংঘের দায়িত্বে চলে যান, তো সুতরাং এটি তার পরিকল্পনার একটা অংশ বলেই মনে করি, এবং আমরা আশা করব যে তার এই পরিকল্পনা সফল হবে আর কি। আর তথ্য মন্ত্রণালয়ের ব্যাপারটা যেটা সেটা হলো যে এটাও এমন একটা জায়গা, হয়তো আপনি বলবেন যে মিডিয়ার সাথে আপনারা যারা জড়িত আছেন তাদের কাছে এটা কেমনভাবে আপনারা দেখছেন। দেখুন, এখানেও কিন্তু বর্তমানে তথ্য ব্যবস্থাপনা যেটা সেটা কিন্তু একটু জটিল একটি সমীকরণ। এখানে যেমন সরকারকে সত্যিকার অর্থে তার পারফরমেন্সের জায়গাতে সত্যিকার অর্থে জনগণের কাছে তাদের সফলতাকে তুলে ধরতে হয়। আবার কোনো ক্ষেত্রে যদি কোনো জায়গায় জনগণের প্রশ্ন থাকে সেই প্রশ্নের একটা সঠিক ব্যাখ্যাটা দেওয়ার প্রয়োজনীয়তা সৃষ্টি হয়। এবং আমরা সবসময় জানি যে তথ্য মন্ত্রণালয় হয়তো সরকারের একটা আয়না হিসেবে কাজ করে। সেই জায়গায় আয়নাটিকে আরও বেশি স্বচ্ছতর, আরও বেশি যদি প্রাজ্ঞময় করা যায়, তাহলে সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী অনুভব করেছেন সেটা হচ্ছে যে তিনি এই পরিবর্তনটার মধ্য দিয়ে তথ্যের ক্ষেত্রে, এবং আপনারা যারা মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে আপনাদের যে প্রত্যাশা দীর্ঘদিনের রয়েছে, আমরা তো সত্যিকার অর্থে গত 17টি বছর ধরে এই তথ্যের জায়গাটিতে খুব একটা বলবো যে আমাদের জন্য অসম্মানজনক একটা বাতাবরণ পেয়েছিলাম। আমরা এই জায়গাতে আমাদের ভিতরে স্থাবকতা এমন একটা জায়গাতে চলে গেছিলো, তখন কিন্তু সত্যিকার অর্থে যে সঠিক
তথ্য প্রযুক্তির সাথে সম্পর্কিত থেকে আপনারা যারা মিডিয়া ব্যক্তিত্ব, তারা যে সংবাদপত্র বলুন বা টেলিভিশন বা অন্যান্য যে সমস্ত মিডিয়ার মাধ্যমে তথ্যকে প্রচারিত হয়, জনগণের কাছে পৌঁছায়, সেটার ক্ষেত্রে একটা বিরাট বড় একটা নেতিবাচক অবস্থান ঘোষিত অঘোষিত দুই ধরনের নজরদারি ছিল। নজরদারি তো ছিল। সেই নজরদারির সাথে সাথে যারা তথ্যের সাথে যারা জড়িত যারা আছেন, তারাও দিনে দিনে যেন খাঁচার ভেতরে বন্দি পাখির মতন, তারাও ঠিক হঠাৎ করে স্বাধীন হওয়ার পরে ঠিক তেমন যেন গা ঝাড়া দিয়ে উঠতে পারছিলেন না, সেরকম একটা অবস্থা ছিল। এখন কি এটা ওভারকাম করা সম্ভব এখন এই হবে? ওভারকাম করার ক্ষেত্রে সরকারের তারা আছে, সরকারের অসম্ভব তারা রয়েছে এই ক্ষেত্রে, এবং সেই তারাটা কিন্তু সত্যিকার অর্থে দিনের হিসেবে চলে। তার কারণ আমরা তো জানি যে সরকার ব্যবস্থাপনায় কখনো কখনো 100 দিন, কখনো 180 দিন, কখনো 1 বছর 6 মাসের সালতামামি হয়। তো সেই প্রেক্ষাপটে মাননীয় প্রধানমন্ত্রী মনে করেছেন যে এই জায়গায় তার হয়তো আরেকটু পরিবর্তনটার মধ্যে দিয়ে তিনি তার যে তথ্যের ব্যাপারে তার যে নির্বাচনী প্রতিশ্রুতি আছে, জনগণের যে প্রত্যাশা আছে, সেটি হয়তো তিনি আরও বেশি প্রমাণ করতে পারবেন। ফলে এই জায়গাতে কারো সফলতা ব্যর্থতার বিষয় এখানে মূল্যায়ন করবার কিছু নেই, এটি ধারাবাহিকতার মতো। 180 দিন বা এই যে 100 দিনে এই যে টাইমলাইনটা বেঁধে দেওয়া হয়, মানে এটা কি কোনো সরকারকে মূল্যায়ন করার জন্য সঠিক সময়? আমার মনে হয় যে এটা আমরা যারা মানে কোন ভাবে ধারণাটা এসছে এটা বলা মুশকিল, কারণ সরকারের হিসাব তো 5 বছরের, তো হিসেব জনগণ তাদের কাছে নেবেন 5 বছর পরে। সরকার তো সময়টাকে বিভক্ত করেন, সেখানে অনেককে আমরা দেখি যে অগ্রাধিকার নির্ধারণের জন্য কখনো কখনো 100 দিনের কর্মপরিকল্পনা কেউ কেউ দেন। এটার মধ্যে দিয়ে জনগণের কাছে একটা বার্তা যায় যে সরকার কোন জায়গাগুলোকে অগ্রাধিকার মনে করছে, সেটা জনগণের প্রত্যাশার জায়গার সাথে যদি সমান্তরাল হয়, তাহলে জনগণ সেটা ভালোভাবে গ্রহণ করেন। সেই কারণেই হয়তো এই কথাগুলো বলা। এটার মধ্যে দিয়ে সরকারের বোধহয় জনগণের সাথে তার কমিউনিকেশন করবার, জনগণের আকাঙ্ক্ষাকে তারা যে প্রকৃতপক্ষে যে প্রতিভাত করতে পারছেন, সেটা দেখাবারও যদি একটা সুযোগ তৈরি হয়, সেটা তারা নেন। তো সেই বিবেচনাতে আমার মনে হয় যে এই পরিবর্তনগুলোকে এই অর্থে আমরা দেখতে চাই যে এই পরিবর্তনটা কোনো সফলতা ব্যর্থতার হিসাব বা মূল্যায়ন নয়, এটি হচ্ছে কার্যকর একটা আরও বেশি গতিময়তা আনবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এই পরিবর্তনটাকে যৌক্তিক মনে করেছেন, সেজন্য করেছেন।